গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে বরাবরের মতন আমি অপরাজিতা আজকে নিয়ে এলাম হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস সাজঘর। আজ পড়ছি সাজঘরের প্রথম পর্ব। সঙ্গেই থাকবেন। কেরোসিনের চুলায় জাম্বো সাইজের এক কেতলি। মঞ্জু পাশে বসে আছে। একটু পরপর কেতলির মুখ তুলে পানি ফুটছে কিনা তা দেখার চেষ্টা করছে। তার হিসেব মতো ইতিমধ্যে পানি ফুটে যাওয়া উচিত, অথচ ফুটছে না। ব্যাপারটা কি? মজনুর বয়স 13-14, কিন্তু দেখায় অনেক বেশি। তার মুখ চিমসে গিয়েছে, গালের হাড় উঁচু, মাথার চুল জায়গায় জায়গায় পড়ে গেছে। উপরের পাটির দুটি দাঁত ভাঙা। ভাঙা দাঁতের ফাঁক দিয়ে পিচ করে থুতু ফেলা ছাড়া তার মধ্যে আর কোনো ছেলে মানুষই নেই। মজনু পূর্বা নাট্যদলের টি বয়। এদের সঙ্গে সে গত 3 বছর ধরে লেগে আছে। তার কাজ হচ্ছে রিহার্সাল চলাকালীন সময়ে 100 থেকে 150 কাপ চা বানানো। এর বিনিময়ে মাসে সে 90 করে টাকা পায় এবং রিহার্সালের এই ঘরে রাতে ঘুমোতে পারে। এমন কোনো লোভনীয় চাকরি নয়। প্রতি সপ্তাহে মজনু একবার করে ভাবে চাকরি ছেড়ে দেবে। ছাড়তে পারে না, তার নেশা ধরে গেছে। রিহার্সাল না শুনলে তার ভালো ঘুম হয় না। বৃহস্পতি এবং শুক্র এই দুদিন রিহার্সাল হয় না। মজনুর খুব অস্থির লাগে। আগামীকাল বৃহস্পতিবার, এই কথা ভেবে এখন থেকে মজনুর মেজাজ খারাপ। মেজাজ খারাপ হলে সে কিছুক্ষণ পর পর দাঁতের ফাঁক দিয়ে থুতু ফেলে। এখনো ফেলছে এবং আড়ে আড়ে দরজার দিকে তাকাচ্ছে। কেউ দেখে ফেললে কপালে যন্ত্রণা আছে। তার থুতু ফেলা কেউ সহ্য করে না। প্রণববাবু দরজা দিয়ে ঢুকলেন। মজনু অতিরিক্ত গম্ভীর হয়ে পড়ল। প্রণববাবুকে সে 2 চোখে দেখতে পারে না। তার সঙ্গে চোখাচোখি হলেই সে মনে মনে বলে, হারামজাদা। মজনু। মজনু জবাব দিল না, তাকালোও না। মজনু, জল ফুটলো নাকি রে? না। চুলায় আগুন আছে নাকি দেখতো। তুই দেখি রাত 12টা বাজাবি। মজনু প্রণববাবুর উল্টো দিকে মুখ নিয়ে খুব সাবধানে একদলা থুতু ফেলে মনে মনে বলল, হারামজাদা। এই দলের 2জন লোককে মজনু সহ্য করতে পারে না। একজন প্রণববাবু, অন্যজন জলিল সাহেব। অথচ এই 2জনই নিতান্ত ভোলা মানুষ। বিভিন্ন উপলক্ষে মজনুকে টাকা পয়সাও দেন। প্রণববাবু পকেট থেকে 20টা টাকা বের করে মজনুর দিকে বাড়িয়ে দিলেন। মধুর স্বরে বললেন, 5টা 5-5 নিয়ে আয়। বিদেশি যাবি আর আসবি। মজনু বেরিয়ে গেল। বিদেশি সিগারেট আনতে তার খুব আগ্রহ। দেশিটাই সে কেনে, কেউ ধরতে পারে না। সব বেকুবের দল, অথচ তারা নিজেরা তা জানে না। পৃথিবীতে বোকার সংখ্যা এত বেশি কেন, এই জিনিসটা নিয়ে প্রায় মজনু ভাবে। রিহার্সাল হয় পুরানা পল্টনের জনতা পাবলিক লাইব্রেরির হল ঘরে। 2টো চৌকি একত্র করে একটা স্টেজ তৈরি করা আছে। এই পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা পূর্বা নাট্যদলের সঙ্গে জড়িত বলে এখানে রিহার্সালের সুযোগ তাও পাওয়া যাচ্ছে। তবে বেশি দিন পাওয়া যাবে না। হলঘরটা লাইব্রেরির রিডিং রুম হয়ে যাবে। হলঘরে নাটকের পাত্রপাত্রীরা উপস্থিত হচ্ছে। মহড়া শুরু হতে দেরি হচ্ছে কারণ আসিফ এখনো এসে উপস্থিত হয়নি। আসিফের স্ত্রী লীনা অনেকক্ষণ হলো এসেছে। অন্য কোনো মেয়ে এখনো উপস্থিত হয়নি। লীনার বয়স 35 কি 36, তাকে কখনো সেরকম মনে হয় না। হালকা পাতলা গড়নের জন্য 18-19 বছরের তরুণীর মতোই মনে হয়। লীনার মুখটি স্নিগ্ধ, তবে আজ তাকে কিছুটা বিষণ্ণ দেখাচ্ছে। মিজান বসেছে লীনার পাশে। সে জিজ্ঞেস করল, ভাবি, আপনার শরীরটা কি খারাপ? লীনা জবাব না দিয়ে হাসল, যে হাসির মানে হচ্ছে শরীর ভালোই আছে। মিজান বলল,
আসিফ ভাই দেরি করছেন কেন জানেন? জানি। লীনা আবার হাসত। তার হাসি রোগ আছে। যে কোনো কথা বলবার আগে একটু হলেও হাসে এবং কথা কখনো পুরোপুরি বলে না। মিজান বিরক্ত হয়ে বলল, জানলে বলুন। আপনি অর্ধেক কথা বলেন আর অর্ধেক পেটে রেখে দেন, বড় বিরক্ত লাগে। লীনা বলল, ও তার বোনের বাসায় যাবে, ওর ভাগ্নির শরীর খারাপ, ওখানেই মনে হয় দেরি হচ্ছে। মিজান ভ্রু কুঁচকে বলল, কোনো দিন টাইমলি রিহার্সেল শুরু করতে পারি না, কোনো মানে হয়? লীনার বেশ মজা লাগছে। মিজানের কথা বলার ভঙ্গিটাই মজার। এমনভাবে সে কথা বলে যেন পুরো নাটকের দায়িত্ব তার ঘাড়ে, অথচ সেই এই বছরেই মাত্র গ্রুপে জয়েন করেছে। নাটকে এখনো কোনো রোল পায়নি, পাওয়ার সম্ভাবনাও কম। মিজানের গলাটা মেইলি, তবে এ নিয়ে তার কোনো ক্ষোভ নেই। সে যে লেগে থাকতে পারছে এতেই সে খুশি। মিজানদের থেকে একটু দূরে জলিল সাহেব কয়েকদিনের সঙ্গে নিচু গলায় আড্ডা দিচ্ছেন। আড্ডা ঠিক না, কথা বলছেন জলিল সাহেব একাই। অন্যরা খুব আগ্রহ নিয়ে শুনছে। আদি রসের গল্প। জলিল সাহেব আদি রস বিষয়ক রসিকতা অতি চমৎকার করেন, তবে সব সময় করেন না। এমন সময় করেন যখন আশপাশে মেয়েরা কেউ থাকে। আজ লীনা কাছেই আছে। জলিল সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, গল্পটা হচ্ছে একটা ভীমরুল নিয়ে। ভীমরুল হুল ফুটিয়ে দিয়েছে। ভীমরুল হুল ফোটালে কি হয় জানো তো? ফুলে বিশাল হয়ে যায়। এখন চিন্তা করো, একজন লোকের একটা বিশেষ জায়গায় যদি ভীমরুল হুল ফোটায়, তাহলে। জলিল সাহেবের কথা শেষ হলো না, তার আগেই এক একজন হাসতে হাসতে ভেঙে পড়েছে। লীনা বলল, মিজান, ওরা হাসাহাসি করছে কি নিয়ে জানো? মিজান বলল, জলিল সাহেব আজে বাজে গল্প বলেন, ওই নিয়ে হাসাহাসি হয়। আজে বাজে গল্প মানে কিরকম গল্প? বাদ দেন তো ভাবি। জলিল সাহেবের গল্প আরও খানিকটা অগ্রসর হয়েছে। আবার সবাই হাসতে হাসতে ভেঙে পড়ছে। ঘরের ভেতর খুব গরম লাগছে। লীনা বারান্দায় চলে এলো। বারান্দা থেকেই দেখলো মেয়েরা সব চলে এসেছে। মেয়েদের আনার জন্য একটা গাড়িও যায়। নতুন মেয়েটির আজ আসার কথা, সে এসেছে কিনা কে জানে। মজনু চা বানাচ্ছে। প্রথম কাপটা সে লিনার দিকে বাড়িয়ে দিল। লীনা বলল, চা খাবো না রে। গরম লাগছে, ঠান্ডা কিছু আইনা দিমো? না। আপনার শরীরটা কি খারাপ আফা? না, শরীর খারাপ না। লীনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। তার শরীরটা আসলেই খারাপ। কেন খারাপ তা সে নিজেও ঠিক জানে না। রাতে ঘুম ভালো হচ্ছে না। একবার ঘুম ভাঙলে কিছুতেই ঘুম আসতে চায় না। কেমন যেন দম বন্ধ হয়ে আসতে চায়। যে চারজন মেয়ে এসেছে তাদের একজন আজই প্রথম এলো। শ্যামলা একটি মেয়ে, মুখ থেকে বালিকা ভাবটা এখনো যায়নি। সে অবশ্য লালমাটিয়া কলেজে আয়ে পড়ছে, এবার সেকেন্ড ইয়ার। ভালো নাম ইসরাত বেগম। সবাই অবশ্য তাকে পুষ্প পুষ্প ডাকছে। মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে খুব লজ্জা পাচ্ছে, তবে কৌতূহলী চোখে চারিদিক দেখছে। সে একা পড়ে গেছে। অন্য মেয়েরা জলিল সাহেবের কাছে চেয়ার টেনে বসেছে। জলিল সাহেব ভূতের গল্প শুরু করলেন। ভূতের গল্পগুলো অবশ্য আদিরসের গল্পের মতো তেমন জমছে না। লীনা বারান্দা ছেড়ে আবার ঘরে ঢুকল। পুষ্পের পাশে চেয়ারে বসল। হাসি মুখে বলল, নাম কি তোমার? পুষ্পা। বাহ, খুব ভালো নাম। বলে লীনা নিজেই একটু লজ্জা পেল। বাহ, খুব ভালো নাম তো। এই জাতীয় কথাগুলি সাধারণত ছোট বাচ্চাদের বলা হয়। এই মেয়েটি তো ছোট বাচ্চা নয়। তুমি কি আগে অভিনয় করেছ? জি না। আমি হয়তো পারবো না।
কেন পারবে না? নিশ্চয়ই পারবে। অভিনয় কঠিন কিছু নয়। আমি যদি পারি, তুমিও পারবে। বাসা থেকে করতে দেবে কিনা তাও তো জানি না। সে কি, বাসায় কিছু বলনি? জি না। বলনি কেন? বাসায় বললাম, তারপর এখানে কিছু পারলাম না, আপনারা বাদ দিলেন। লীনা খানিকটা অবাক হলো। এই মেয়েকে যতটা লাজুক শুরুতে মনে হচ্ছিল, এ ততটা লাজুক নয়। গলার স্বর পরিষ্কার ও স্পষ্ট। এ পারবে। লীনা বলল, আমাদের দিকটাও কিন্তু তুমি দেখোনি। ধরা যাক আমরা তোমাকে নিলাম, তারপর বাসা থেকে বলল হবে না, তখন আমরা ঝামেলায় পড়ব না? আমি আপনাদের দিকটা ভাবিনি, আমি শুধু আমার নিজের দিকটাই ভেবেছি। সবাই তাই ভাবে পুষ্প। নাটক পরিচালক বজলু ভাই এসে ঢুকেছে। আজ তিনিও দেরি করেছেন। অসম্ভব রোগা, অসম্ভব কালো এবং প্রায় 6 ফুটের মতো লম্বা একজন মানুষ। খানিকটা কুঁজো হয়ে হাঁটেন বলে তার অন্য নাম হচ্ছে হাঞ্চ ব্যাকআপ মিরপুর। বজলু ভাই এসেই বিরক্ত স্বরে বললেন, তোমরা বসে আছো কেন? শুরু করে দিলেই হতো। জলিল সাহেব বললেন, আপনি নেই, শুরু করব কিভাবে? আমি না থাকলে শুরু হবে না? এটা কেমন কথা? আসিফ ভাইও এখনো আসেননি। বলো কি? এদের হয়েছে কি? দেখি, চা দিতে বলো। চা খেয়ে ম্যারাথন। আজ ফুল রিহার্সাল হবে। নতুন মেয়ে একটা আসার কথা, এসেছে? কুসুম কিংবা পুষ্প, এ জাতীয় নাম। পুষ্প উঠে দাঁড়ালো। বজলু সাহেব সরু চোখে তাকিয়ে রইলেন। পুষ্প খুব অস্বস্তি বোধ করছে। এতক্ষণ কেউ তেমন করে তার দিকে তাকায়নি, এখন একসঙ্গে সবাই তাকাচ্ছে। তোমারই নাম কুসুম? আমার নাম পুষ্প। একই ব্যাপার, তৈলাধার পাত্র কিংবা পাতাধার তৈল। অভিনয় করেছ কখনো? জি না। এই তো একটা ভুল কথা বললে। অভিনয় তো আমরা সারাক্ষণই করছি, করছি না? বাড়িতে মেহমান এসেছে, তুমি খুব বিরক্ত, তবু তার সঙ্গে হাসি মুখে গল্প করতে হচ্ছে, দেখাতে হচ্ছে যে তুমি আনন্দিত। এটা অভিনয় না? অভিনয় তো বটেই, কঠিন অভিনয়। আমাদের প্রতিনিয়ত অভিনয় করতে হয়। পুষ্প তাকিয়ে আছে। এই লোকটিকে তার পছন্দ হচ্ছে না। কথা বলার সময় লোকটির মুখ থেকে থুতু ছিটকে আসছে, আর কথা বলছে কেমন মাস্টারের ভঙ্গিতে। কথাবার্তায় একটা সবজান্তা ভাবা। এই রকম সবজান্তা লোক তার ভালো লাগে না। পুষ্প, জি? তুমি একটা কাজ করো, একটু দূর থেকে হেঁটে হেঁটে এখানে এসে দাঁড়াও। তারপর তুমি তোমার মাকে ডাকো। এমন ভাবে ডাকবে যেন তাকে তুমি জরুরি কোনো খবর দিতে চাচ্ছ। কি খবর? মনে করো, মনে করো একটা দুঃসংবাদ। পুষ্প তাই করল, যদিও তার মোটেও ভালো লাগছে না। একটু দূর থেকে হেঁটে এসে বলল, মা, মা। বজলু সাহেব বিরক্ত মুখে বললেন, কিছুই তো হলো না, আবার করো। পুষ্পের মুখ লাল হয়ে গেছে। সে একবার ভাবল কিছু করবে না, দাঁড়িয়ে থাকবে, কিন্তু তা কি ঠিক হবে? সবাই তার দিকে তাকাচ্ছে। পুষ্প আবার একটু দূরে সরে গেল, এগিয়ে এলো জড়ানো পায়ে, আবার ডাকলো, মা, মা। বজলু সাহেব ভ্রু কুঁচকে বললেন, রোবটের মতো কথা বলছো, ফ্রিলি বলো। পরিষ্কার গলায় বলল, জায়গাটা আবার করো। পুষ্প বলল, আর করব না, আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে? আমি অভিনয় করব না। পুষ্প লীনার পাশের চেয়ারটায় বসে পড়ল। তার চোখে পানি এসে যাচ্ছে। কিরকম বিশ্রী ভঙ্গিতে লোকটা বলল, কিছুই তো হলো না। কিছুই না হওয়াটা যেন তার অপরাধ। পুষ্পের ইচ্ছে করছে বাসায় ফিরে যেতে। রাত এখনো তেমন হয়নি, সে একটা রিক্সা নিয়ে চলে যেতে পারবে, তার এত ভয়টয় নেই। তবে ইচ্ছে করলেই তো আর
যাওয়া যায় না। মিনা আপা তাকে নিয়ে এসেছেন, ফিরতে হবে মিনা আপার সঙ্গেই। মিনা আপার কাণ্ড কারখানাও অদ্ভুত, তাকে নিয়ে আসার পর আর কোনো খোঁজ খবর নেই। ফর্সা মতো একটা লোকের পাশে বসে ক্রমাগত কথা বলছে। ফর্সা লোকটাকে দেখে মনে হচ্ছে না সে এইসব কথা মন দিয়ে শুনছে, বরং মনে হচ্ছে ফর্সা লোকটা বিরক্ত হচ্ছে। মিনা আপা পুষ্পদের পাশের ফ্ল্যাটে থাকেন, কৃষি ব্যাংকে কাজ করেন আর নাটক থিয়েটার করেন। বয়স 30 ছাড়িয়ে গেছে, এখনো বিয়ে হয়নি। পুষ্পের ধারণা বিয়ে হবার সম্ভাবনা খুবই কম। মিনা আপা বছর 3 আগ থেকে মোটা হতে শুরু করেছেন, এখন প্রায় মৈনাক পর্বত। থুতনিতে ভাঁজ পড়েছে, হাঁটার সময় থপ থপ শব্দও হয়। মিনা আপার ধারণা টনসিল অপারেশনের জন্য তার এটা হয়েছে। টনসিল অপারেশন না হলে তার আগের মতো হালকা পাতলায় থাকতেন। এই নাটকে মিনা আপা কিসের পাঠ করেন কে জানে। আসিফ এসে ঢুকলো ঠিক 8:30টায়। দরজা থেকেই লিনার দিকে তাকিয়ে লাজুক হাসি হাসল। এই হাসির অনেকগুলো অর্থ। 8 বছর পাশাপাশি থাকায় লিনা এখন সব কটি অর্থ ধরতে পারে। অর্থগুলি হচ্ছে: দেরির জন্য আমি লজ্জিত, সারাদিনের পরিশ্রমে আমি খানিকটা ক্লান্ত, এবং একটা খারাপ খবর আছে। আসিফকে ঠিক সুপুরুষ বলা যাবে না। শক্ত সমর্থ গড়ন, মাথা ভর্তি অগোছালো কোঁকড়ানো চুল, চোখ দুটি ছোট, ঠোঁট বেশ পুরু, চওড়া কাঁধ। সবকিছু মিলিয়েও আলাদা কিছু আকর্ষণ তার মধ্যে কি যেন একটা আছে। লিনা ছোট্ট নিঃশ্বাস ফেলল। 8 বছর এর সঙ্গে বিবাহিত জীবন কাটানোর পরেও এই মানুষটাকে দেখলে তার মধ্যে তরল একটা অনুভূতি হয়। পাশে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করে। আসিফকে ঢুকতে দেখেই বজলু সাহেব চায়ের কাপ নামিয়ে হুঙ্কার দিলেন, স্টার্ট করো। দ্বিতীয় দৃশ্য থেকে শুরু হবে। আজ কোনো প্রম্পটিংও হবে না। শোনো সবাই, একবার ডায়লগ ভুলে গেলে 5 টাকা করে জরিমানা। আসিফ, যাও স্টেজে উঠে পড়ো। তোমরা চেয়ার আর টেবিল দাও বাঁ দিকে একটু পেছনে, দর্শকরা যেন শুধু সাইড ভিউটা পায়। পেছনের চৌকির পশ্চিম দিকের কোনায় একটা ভাঙাও আছে, খেয়াল রাখবেন। আসিফ বলল, 1 কাপ চা খেয়ে নি বুঝলো ভাই, খুব টায়ার্ড ফিল করছি। 1 চুমুকে চা শেষ করো, কুইক। 7 দিন পর শো, অথচ এখনো একটা দিন ফুল রিহার্সাল দিতে পারলাম না। লিনা ভেবেছিল আসিফ চায়ের পেয়ালা হাতে তার পাশে এসে দাঁড়াবে, টুকটাক কিছু কথাবার্তা বলবে, তা সে করল না। চায়ের কাপ হাতে প্রণবকে নিয়ে বারান্দায় চলে গেল। আসিফ নিজের বাসার বাইরে এলে স্ত্রীর সঙ্গে কেমন যেন আলগা একটা ব্যবহার করে, যেন সে লজ্জা পায়। পুষ্প বলল, চায়ের কাপ হাতে বারান্দার দিকে যে গেলেন, উনি কি এই নাটকের নায়ক? লিনা হেসে বলল, তার চেহারাটা কি তোমার কাছে নায়কের মতো মনে হলো? না, তা না। হ্যাঁ, এই নায়ক। নাটকের শুরুটা বলি, তোমার ভালো লাগবে। একজন বিখ্যাত লেখকের উপন্যাস থেকে নাটকটা করা। গল্পটা খুব চমৎকার। শুনতে চাও? হ্যাঁ, চাই। এই নাটকের নায়ক হচ্ছেন একজন লেখক। নতুন বিয়ে করেছেন, স্ত্রীর দিকে তার যতটা সময় দেওয়া দরকার ততটা তিনি দিতে পারছেন না। রাত 10টার পর উনি লেখার খাতা নিয়ে বসেন। স্ত্রী বেচারি একা একা শুয়ে থাকে। মেয়েটির বয়স খুব কম, এই ধরো 18-19। তার খুব ইচ্ছে করে স্বামীর সঙ্গে রাত জেগে গল্প করতে। স্বামী বেচারা তা বুঝতে পারে না, সে তার উপন্যাস নিয়ে ব্যস্ত। ঘটনাটা শুরু হয়েছে এক রাতে। স্বামী লিখছে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো, ইলেকট্রিসিটি চলে গেল। লেখকের স্ত্রী একটা ঝুলন্ত মোমবাতি হাতে বসার ঘরে ঢুকল। লেখকের নাম কি? পুরো নাটকে লেখকের কোনো নাম নেই, তাকে সবসময় লেখক বলা হয়েছে। তবে লেখকের স্ত্রীর নাম হচ্ছে জরি। আপনি হচ্ছেন লেখকের স্ত্রী, তাই না? হ্যাঁ, কি করে বুঝলে?
আমার কেন জানি মনে হচ্ছিল। নাটক শুরু হলো। স্টেজের এক প্রান্তে লেখার টেবিল, চেয়ারে পা তুলে আসিফ বসে আছে। বজলু সাহেব বললেন, চেয়ারে পা তুলে বসে আছো কেন? এটা কিরকম বসা? আসিফ বলল, ঘরোয়াভাবে বসেছি বজলু ভাই, খুব রিল্যাক্সড হয়ে বসা। পা নামিয়ে ঠিকঠাক মতো বসলে ফর্মাল একটা ভাব চলে আসে। দেখতে ভালো লাগছে না, দেখতে ভালো লাগার একটা ব্যাপার আছে। দর্শক হিসেবে জিনিসটা দেখতে ভালো লাগতে হবে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি। বজলু সাহেব কথা শেষ করলেন না। আসিফ বলল, বজলু ভাই, আমি চাচ্ছি যেন আমাকে ভালো না লাগে। লেখকের সব কাণ্ড কারখানায় তার স্ত্রী যেমন বিরক্ত, আমি চাই দর্শকরাও যেন ঠিক তেমনিভাবে বিরক্ত হয়। বজলু সাহেব শীতল গলায় বললেন, তুমি পা নামিয়ে বসো। আসিফ পা নামালো, বা হাতে মাথা হেলান দিয়ে লিখতে শুরু করলো। পুষ্প মুগ্ধ হয়ে দেখছে। মুগ্ধ হয়ে দেখার মতোই ব্যাপার। একজন লেখক গভীর আগ্রহ নিয়ে লিখছেন, এটা এত সুন্দর বোঝা যাচ্ছে। মাঝে মাঝে লেখা থেমে যাচ্ছে, আবার শুরু হচ্ছে। লেখক একটা সিগারেট মুখে দিলেন। দেশলাই দিয়ে সিগারেটে আগুন ধরাতে গিয়ে ধরালেন না। নতুন কিছু মাথায় এসেছে। দেশলাই ফেলে কলম তুলে নিয়ে আবার ঝড়ের বেগে লিখতে শুরু করেছেন। এমন সময় বাতি নিভে গেল। লেখক কি প্রচন্ড বিরক্তি নিয়েই না তাকাচ্ছেন টেবিল ল্যাম্পটার দিকে। লেখকদের প্রতি সহানুভূতিতে পুষ্পের চোখে প্রায় পানি এসে যাচ্ছে। এমন সময় দেখা গেল লেখকের স্ত্রী জরি আসছে। তার হাতে মোমবাতি, বাতাসের ঝাপটা থেকে বাতি আড়াল করে আসছে। তার মুখে কেমন যেন দুষ্টু দুষ্টু হাসি। পুরুপ দেখছে, মুগ্ধ হয়ে দেখছে। লেখক কথা বললেন, কি চমৎকার ভরাট গলা, স্বপ্ন মাখা স্বর। লেখক, জরি তুমি এখনো জেগে আছো? জরি, ঘুমি পড়েছিলাম, হঠাৎ শুনি খাটের নিচে খুটখুট শব্দ হচ্ছে। কে যেন আবার খুব খুব করে কাশলো, পুরুষ মানুষের কাশি। ভয়ে আমি অস্থির। খাটের নিচে কে যেন বসে আছে। লেখক, আবার আজে বাজে কথা শুরু করেছ? জরি, মোটেই কোনো আজে বাজে কথা না। আমার মনে হচ্ছে আমাদের খাটের নিচে একটা ভূত থাকে, পুরুষ ভূত। ভূতটার গায়ে তামাকের গন্ধ। লেখক, জরি, তুমি দয়া করে মোমবাতিটা এখানে রেখে ঘুমিয়ে পড়ো প্লিজ। প্লিজ দেখো, এই আমি হাত জোর করছি। জরি, ঝড় বৃষ্টির রাতে একা একা ঘুমোবো? ভূতটা যদি আমাকে কিছু করে? ওর মতলবটা আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে না। লেখক, তোমার সঙ্গে ঘুমোতে পারলে আমি খুবই খুশি হতাম, কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারছো না। লেখালেখির একটা মুডের ব্যাপার। মুড সবসময় আসে না জরি। জরি, এখন এসেছে? লেখক, হ্যাঁ এসেছে। সারা রাত আমি লিখব। জরি, আর আমি সারা রাত ওই ভূতটার সঙ্গে ঘুমোবো। লেখক, আমি একটা আমি একটা ক্লাইম্যাক্সে এসে থেমে আছি। আমার নায়ক অভাবে অনটনে পর্যুদস্ত, বেকার, হাতে একটা পয়সা নেই। সকালবেলা খবর পেয়েছে তার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে। সে ঠিক করেছে আত্মহত্যা করবে। জরি, এখনো করেনি? লেখক, না করেনি, তবে স্থির সিদ্ধান্ত নিয়েছে। এখন পথে পথে ঘুরছে। জরি, সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছে তাহলে আর দেরি করছে কেন? কোনো একটা ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়ুক, ঝামেলা চুকে যাক, আমরা আরাম করে ঘুমোতে যাই। লেখক, বড্ড যন্ত্রণা করছো জরি। জরি, আমি আর কত যন্ত্রণা করছি? তোমার নায়ক অনেক বেশি যন্ত্রণা করছে। স্থির সিদ্ধান্ত নিয়েও পথে পথে ঘুরছে। এত ঘোরার দরকার কি রে বেটা? লাফ দিয়ে কোনো একটা ট্রাকের নিচে পড়ে যা। ঢাকা শহরে কি ট্রাকের অভাব? লেখক, জরি। জরি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। যদি চাও তো এক কাপ চা বানিয়ে দিতে পারি। লেখক, এই মুহূর্তে আমি একটা জিনিস চাই, তা হচ্ছে নীরবে কাজ করার স্বাধীনতা। জরি, বেশ,
স্বাধীনতা দিচ্ছি, স্বাধীনতার সঙ্গে 1 কাপ চাও দিয়ে যাচ্ছি। পুষ্প দেখল জরি দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বামীর কাছ থেকে চলে আসছে। ঢুকেছে রান্নাঘরে, চা বানাচ্ছে। চা বানাতে বানাতে তার চোখে পানি এসে গেল। সে চোখে আঁচল দিয়ে খানিকক্ষণ কাঁদল, তারপর চায়ের কাপ হাতে বসার ঘরে ঢুকল। বজলু সাহেব চেঁচিয়ে বললেন, স্টপ! অভিনয় থেমে গেল। বজলু সাহেব বিরক্ত গলায় বললেন, পুরো ব্যাপারটা স্লো হয়ে যাচ্ছে। এমনিতেই নাটক স্লো, এরকম একটা স্লো নাটকে তার চেয়েও যদি স্লো অ্যাকশন পাবলিক না, মোটেও অ্যাকসেপ্ট করবে না। চা বানানোর জন্য পাশের ঘরে যাওয়া মানেই নাটক স্লো করে দেয়া। জরি, তোমাকে লেখকের পাশেই থাকতে হবে। ওই ঘরে ফ্লাস্কে চা বানানো আছে, তুমি শুধু ফ্লাস্ক থেকে চা ঢেলে দেবে, ঠিক আছে? লীনা বলল, বজলু ভাই, একটা সমস্যা আছে তো। ইমোশন বিল্ড আপ করার জন্য আমার তো কিছু সময় দরকার। এই সময় তো আমি পাচ্ছি না। যা করার সময়ের মধ্যেই করতে হবে। এত অল্প সময়ে চোখে পানি আনতে পারবো বলে তো মনে হচ্ছে না বজলু ভাই। পারবে, অবশ্যই পারবে। না পারলেও ক্ষতি নেই। সাজেশনের ওপর দিয়ে কেটে বের হয়ে যাবে। নাও, শুরু করো, স্টার্ট। লেখকের পাশে তুমি দাঁড়িয়ে আছো, শান্ত ভঙ্গিতে বলছো, বেশ, স্বাধীনতা দিচ্ছি, স্বাধীনতার সঙ্গে সঙ্গে 1 কাপ চা দিয়ে যাচ্ছি। ওকে, স্টার্ট। জরি, ডেলিভারি এত সফট দিও না, একটু হার্ড দিও। অভিনয় শুরু হলো। লেখক এক মনে লিখছেন। জরি ফ্লাক্স থেকে চা ঢালতে ঢালতে লেখকের দিকে আর চোখে তাকাচ্ছে। তার মন বিষাদে ভারাক্রান্ত। একসময় টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। পুষ্প অবাক হয়ে দেখল কত সহজে মেয়েটির চোখে পানি এসে গেছে। এটা যেন অভিনয় নয়, বাস্তব জীবন। স্বামী সঙ্গ কাতর একটি মেয়ের অভিমানের অশ্রু। লেখক চোখ তুলে তাকালেন এবং অবাক হয়ে বললেন, লেখক, কি হয়েছে? চোখে পানি কেন? জরি চোখ মুছতে মুছতে, আমার খুব বাজে একটা চোখের অসুখ হয়েছে তো। রাত হলে চোখ কড়কড় করে, চোখ দিয়ে পানি পড়ে। লেখক, পল্টুকে একবার দেখাও না যে কেন। এই বলেই লেখক আবার লিখতে শুরু করেছেন। জরি চলে আসছে, দরজার পাশে এসে থমকে দাঁড়ালো। জরি তাকিয়ে আছে লেখকের দিকে। লেখক এক মনে লিখছেন। জরির চোখ দিয়ে পানি পড়ছে। পুষ্প বুঝতেও পারেনি যে তার চোখ দিয়েও পানি পড়তে শুরু করেছে। মেয়েটির কষ্টে তার বুক ভেঙে যাচ্ছে। মনে হচ্ছে সে এক্ষুনি চেঁচিয়ে লেখককে বলবে, পাষণ্ড কোথাকার। সে কিছুই বলতে পারল না। 2 হাতে মুখ ঢেকে ফুপিয়ে উঠল। সবাই অবাক হয়ে তাকালো তার দিকে। তার খুবই খারাপ লাগছে, কিন্তু সে চোখের পানি থামাতে পারছে না। আসিফ এসে দাঁড়িয়েছে তার সামনে। আসিফ বলল, তোমার নাম কি? পুষ্প ধরা গলায় বলল, আমার নাম দিয়ে আপনার কোনো দরকার নেই। এটা সে কেন বলল কে জানে। লেখকের ওপর তার অসহ্য রাগ লাগছিল। এই রাগের জন্যই হয়তো বলেছে। এখন আবার তার জন্য খারাপ লাগছে। হলঘরের ভেতর অসহ্য গরম। বাইরে এসে একটু আরাম লাগছে। ঠান্ডা হাওয়া বইছে। লীনা হালকা গলায় বলল, বৃষ্টি হবে নাকি? আসিফ জবাব দিল না। মনে হচ্ছে সে অন্য কিছু ভাবছে। লীনা বলল, কিছু ভাবছো নাকি? না, বড্ড পানির তৃষ্ণা পেয়েছে। ঠান্ডা কিছু খেলে কেমন হয়? ভালোই হয়। তারা দুজন কনফেকশনারি দোকানে ঢুকল। লিনার কি যে একটা কথা বলার, অথচ কিছুতেই মনে পড়ছে না। মাঝে মাঝে তার এরকম হয়, খুব জরুরি কথা যেটা না বললেই নয়, অথচ মনে পড়ে না। লিনা, কি? টিভিতে একটা অফার পেয়েছি, যাব কি না বুঝতে পারছি না। যাবে না কেন? কখনো করিনি তো, বুঝিও না। তাছাড়া তাছাড়া কি? রোলটা খুব ছোট,
নায়কের দুঃসম্পর্কের আত্মীয়। নায়কের কাছে দুবার টাকা ধার চাইতে আসে, এই পর্যন্তই। অভিনয়ের কোনো স্কোপ নেই। তাহলে যাবে কেন? তোমার মতো এত বড় অভিনেতা, তুমি যদি টিভিতে যাও সুপারস্টার হয়ে যাবে। আসিফ হাসল। লীনা বলল, আমি মোটেও হাসির কথা বলিনি। তুমি হচ্ছ সুপারস্টার। তুমি নিজেও সেটা খুব ভালো করেই জানো। জানো না? আসিফ জবাব দিল না। নিজের সম্পর্কে তার ধারণা বেশ উঁচু। সে খুব ভালো করেই জানে তার ক্ষমতা কতটুকু। তার আশেপাশে যারা আছে তারাও জানে। ক্ষমতা যেমন কাজে আসছে না, ঠিক তেমনই তাদের দলটা ছোট, অভিনেতা অভিনেত্রী তেমন নেই। মঞ্চে যেদিন শো হয় সেদিন অডিটোরিয়াম প্রায় ফাঁকা থাকে। বড় কোনো দলে যদি সুযোগ পায় তাহলে ভালো হতো। তবে দলটির প্রতি তার মমতা আছে। এরা তার জন্য অনেক করেছে। প্রথমবারেই প্রধান চরিত্র তাকে দিয়েছে। অন্য কোনো দল তা করত না। লীনা বলল, তুমি কোনো কিছু নিয়ে কি খুব চিন্তা করছো বলে মনে হচ্ছে? না, তা করছি না। কোক শেষ হয়েছে, চলো রওনা দিই, বৃষ্টি হবে মনে হচ্ছে। নীনা বলল, কিছুক্ষণ হাঁটি, তারপর রিক্সা নেব, হাঁটতে ভালো লাগছে। বেশ তো, চলো হাঁটি। লীনা ছোট ছোট পা ফেলে হাঁটছে। সে আসিফের হাত ধরে আছে। রিহার্সালের সময় খুব ক্লান্ত লাগছিল, এখন বেশ ভালো লাগছে। আসিফ ঘড়ি দেখল রাত 10টা। আশপাশে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ছিনতাই পার্টির সামনে না পড়লেই হলো। লীনা বলল, তোমাকে কি একটা জরুরি কথা বলতে যাচ্ছিলাম, এখন না আর কিছুতেই মনে পড়ছে না। তাহলে বোধহয় তেমন জরুরি নয়। না, জরুরি, খুব জরুরি। আমার মাথায় কি যেন হয়েছে বুঝলে, কিছু মনে থাকে না। ব্রেন টিউমার ফিউমার কিছু একটা হয়েছে হয়তো। আসিফ তার জবাব দিল না। সিগারেট ধরালো, হাত ইশারা করে খালি রিক্সা ডাকলো। ক্লান্ত গলায় বলল, আর হাঁটতে পারছি না, চলো রিক্সায় উঠি। তোমার জরুরি কথাটা মনে পড়েছে? না, তুমি যখন আশপাশে থাকবে না তখন হয়তো মনে পড়বে। আমি ঠিক করেছি, মনে পড়লেই একটা কাগজে লিখে ফেলবো। কাগজটা থাকবে আমার ব্যাগে। বুদ্ধিটা খারাপ না। রিক্সা দ্রুত চলছে। হাওয়ায় লিনার শাড়ির আঁচল উঠছে। লিনা শাড়ির আঁচল সামলাতে সামলাতে বলল, এক সময় আমরা একটা গাড়ি কিনবো, বুঝলে? তারপর রোজ রাতে গাড়িতে ঘুরবো, তুমি চালাবে, আমি তোমার পাশে থাকবো। আসিফ জবাব দিল না। লিনা যখন কথা বলে তখন সে বেশিরভাগ সময় চুপচাপ থাকে। বিয়ের প্রথম দিকে লিনার অসুবিধে হতো, এখন অভ্যাস হয়ে গেছে। আসিফ কথা না বললেও তার অসুবিধা হয় না। আজ রিহার্সালে নতুন মেয়েটিকে দেখেছ? পুষ্প নাম। হ্যাঁ দেখলাম, কথাও তো বললাম। অভিনয় নাকি পারে না, বজলু ভাই বলছিলেন। মেয়েটা অভিনয় দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। হুম। এই দেখে তোমার কোনো স্মৃতি মনে পড়েনি? কোন স্মৃতি? একটু মনে করে দেখো। আসিফ তেমন কিছু মনে করতে পারল না। লিনার খানিকটা মন খারাপ হলো। সে চাপা গলায় বলল, তোমার সঙ্গে ঠিক এইভাবে আমার পরিচয় হয়েছিল, মনে আছে? ময়মনসিংহ টাউন ক্লাবে নাটক করছিলে, তুমি হলে মধু পাগলা, মনে আছে? আছে। তোমার ছেলে মরে গেছে, তার ডেড বডি নিয়ে তুমি যাচ্ছ, আপন মনে কথা বলছো। অভিনয় যে এত সুন্দর হতে পারে ওই দিন প্রথম বুঝলাম। কেঁদে কেটে একটা কাণ্ড করেছি। শেষে বাবা আমাকে হলের বাইরে নিয়ে যান। তখনও আমি ফোপাচ্ছিলাম। তোমার কিছু মনে নেই, তাই না? মনে থাকবে না কেন, মনে আছে। নাটকটা সুবিধার ছিল না, মেলোড্রামা, খুবই দুর্বল সংলাপ। রিক্সা গলির মোড়ে থামল। জায়গাটা হচ্ছে শান্তিবাগ। গলির ভেতর 3তলা বাড়ির দোতলায় তারা থাকে। একটাই ফ্ল্যাট, দুটি পরিবার শেয়ার করে, কমন রান্নাঘর। তবে তাতে তেমন অসুবিধা হয় না।
বাড়ির গেটের কাছে এসে আসিফ থমকে দাঁড়ালো। বিব্রত গলায় বলল, আমি তোমার সঙ্গে আর যাচ্ছি না, সকালে ফিরব। লীনা অবাক হয়ে বলল, তার মানে? শেলির অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হবে রাত 11টায়, থাকা দরকার। দুলাভাই চিটাগাং গেছেন, বড় আপা একা। এতক্ষণ এটা আমাকে বলনি কেন? এই তো বললাম। চলো, আমিও তোমার সঙ্গে যাই। তোমার যাওয়ার দরকার নেই, তুমি বিশ্রাম নাও। তোমার শরীর খারাপ, রেস্ট দরকার। আমার শরীর খারাপ তোমাকে কে বলল? কয়েক রাত ধরেই তো ঘুমোতে পারছো না। যতবার উঠি দেখি চুপচাপ বিছানায় বসে আছো। লীনা বলল, বেশ তো, যাবে যাও, ভাত খেয়ে যাও। ভাত খাবো না, একদম খিদে নেই। সন্ধেবেলা ভাজাভুজি কি সব খেয়েছি, টক ঢেকুর উঠছে। যাই। লীনা বেশ মন খারাপ করে গেটের কাছে দাঁড়িয়ে রইল। জরুরি কথাটা এখন তার মনে পড়েছে। চেঁচিয়ে ডাকবে আসিফকে, ডেকে বলবে জরুরি কথাটা। ডাকাটা কি ঠিক হবে? এখন মনে হচ্ছে কথাটা তেমন জরুরি নয়। এতক্ষণ পড়ছিলাম হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস সাজঘর। আজ পড়লাম সাজঘরের প্রথম পর্ব। সঙ্গেই থাকবেন আমার। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে এবং নিজের মনের যত্ন নিতে ভুলবেন না।